যে আমের আচার বানানোর জন্য কোনো রোদের প্রয়োজন হবে না। আর পরবর্তীকালে যখন গাছে বাজারে কোথাও আম থাকবে না, তখন কিন্তু এই খোসাটাও যাবে অমৃত। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আগের ব্লগে তোমাদের সাথে তো শেয়ার করলামই যে আমি রান্নাঘরের ঢের রাজ্যে কাজকর্ম করছিলাম, আর আজকে আবার একটু জলের সমস্যা রয়েছে, তো এই জন্য একটু তাড়াহুড়ো করেই করছি। যেই দেখলাম যে 12টা বেজে গিয়েছে, তো ভাবলাম তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করে ফেলি, স্নান পুজো দিয়ে তাহলে খাওয়া দাওয়া করে নেবো, আর তারপরে আসবো আমের আচারটা বানাতে। আজকে আমি এই ব্লগে তোমাদের সাথে মেইনলি এটাই শেয়ার করব যে আমের আচার বানানোর জন্য কোনো রোদের প্রয়োজন হবে না। আমের আচারটা বানানোর আগে আমটা কেটে রোদে না দিয়ে কিভাবে আমের আচার আমি বানাই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর এত সুন্দর টেস্টি করার জন্য আমি কি কি মশলা ব্যবহার করি সেটাও শেয়ার করব। তো চলো এখন তাহলে ব্লগটা শুরু করা যাক। আর তাড়াতাড়ি করে এখন আগে কাঁকরোল আলু এগুলো কেটে নেব। তোমাদেরকে তো আগের ব্লগে বললামই যে আজকে কাঁকরোল আলুর তরকারি আর পাপড় ভাজা করবো, তো এটাই হচ্ছে খাওয়া দাওয়া। চলো একদম কচি কাঁকরোল গুলো, তো সুতরাং ভাবছিলাম যে ভাজা করব। তাহলে আজকে তো কি রান্না করব বুঝতে পারছি না, সামনে কাঁকরোল রয়েছে, ভাবলাম যে আজকে তাহলে কাঁকরোল দিয়ে আলু দিয়ে তরকারি করে ফেলি। তোমরা কারা কারা এই কাঁকরোল আলুর তরকারি খেতে ভালোবাসো জানিও তো কমেন্ট করে। আমার কাঁকরোল খেতে বেশ ভালোই লাগে। অনেকে না এই কাঁকরোলের এই কাটা কাটা গুলো আবার দেখি ছুলে ছুলে ফেলে দেয়, কিন্তু আমি ফেলি না, আমার ভালোই লাগে, ওই জন্য আমি ফেলি না। আমি খুব একটা ওই এক পদের তরকারি রান্না করি না, খুব যদি সমস্যা হয় তখনই একটা পদের তরকারি রান্না করি, কারণ মা বলে সবসময় যে এক পদ দিয়ে নাকি ভাত খেতে নেই, সেই কারণেই করি না। তো ওই জন্য আজকে ঠিক করলাম, যেহেতু প্রচুর কাজ রয়েছে আজকে, ওই জন্য ঠিক করলাম যে এই তরকারিটা রান্না করব, আর প্রথম পদের জন্য একটুখানি পাঁপড় ভাজা করে নেব। আর সত্যি কথা বলতে বড়বাবুকে নিয়ে কোনো চিন্তাই নেই, কারণ যেটুকু করে দেবো তাই দিয়েই খেয়ে উঠে যায়, মুখ বুঝে খেয়ে যাবে, জানো, বলবে না যে এই জিনিসটা করলে না খুব ভালো হতো। যখন অনেকটা ছোট ছিলাম তখন আমাদের বাড়িতে ঠাকুমাকে দেখতাম এরকম কাঁকরোল দিয়ে আলু দিয়ে গামাখা করে এই তরকারিটা করতো। মাঝে মাঝে আবার চিংড়ি মাছ থাকলে চিংড়ি মাছও দিত, ভীষণ ভালো লাগতো খেতে, জানো। আমি আবার কাঁকরোল বেশ ভালোই বাসি, তবে ভাজা খেতেও খুব ভালো লাগে, কিন্তু ওই আলু দিয়ে আর কাঁকরোল দিয়ে যদি মানে কুচিয়ে কুচিয়ে ভাজা হয় ওটা আবার অতটা আমার ভালো লাগে না। তবে এখন ঠাম্মার কথাগুলো মনে করে করে আমি কিন্তু বেশ কয়েকটা রান্না করি, জানো। ঠাম্মা আজ আর নেই, তবে আমার বড্ড প্রিয় একজন মানুষ ছিল। রান্না করছি আর কি ভাবছি জানো, কতক্ষণে এই সংসারের সমস্ত কাজকর্ম সেরে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে সন্ধ্যাটা আসবে আর আমি আচার বানাতে বসবো। আসলে বিয়ের পর এবছর আমি প্রথম আচার বানাচ্ছি। বিয়ের পর যতদিন আমি শ্বশুরবাড়িতে ছিলাম, মানে এই দুটো বছরে প্রতিটা বাড়ি যখন এই আমের সিজনটা আসতো, আমি অনেক চেষ্টা করতাম আমের আচার বানানোর, মানে আম কেটে রোদে শুকিয়েও আমি রেখেছি এমনকি, কিন্তু তা সত্ত্বেও যেন আমের আচার বানাতে পারতাম না। জানি না কেন, কোনো না কোনো একটা সমস্যা চলে আসতো, বাধা পড়তো, কে জানে কেন ওরকম হতো। তবে এবছর নিজের সংসারে বিয়ের পর আমি প্রথম বড়বাবুকে আমের আচার বানিয়ে খাওয়াবো। এই আমের আচারটা আমার হাতে নাকি ভীষণই ভালো হয়, মানে সবাই বলে, যে যে খেয়েছে আমার হাতের এই আমের আচার তারা প্রত্যেকেই বলে যে আমার হাতের আমের আচার নাকি খুবই সুস্বাদু হয়। জানি না আজকে কেমন হবে, যদিও খুব মানে এক্সাইটেড আমি আমের আচার বানানোর জন্য, কিন্তু তা সত্ত্বেও মনের মধ্যে একটা ভয় কাজ করছে। স্নান সেরে এসে এরকমভাবে গাছগুলোকে দেখতে আমার প্রতিদিনই যেন ভীষণ ভালো লাগে। যদিও গাছগুলো একই, কিন্তু তাও
এখানে তো আর অন্য কোনো গাছ পাই না, তাই এদেরকে দেখেই সেই স্বাদটা আমি পূরণ করি। যাই হোক, ঘরটা যেহেতু আজকে একেবারে চেঞ্জ হয়ে গিয়েছে, মানে বেডশিটটা চেঞ্জ করা মানে ঘরটা চেঞ্জ হয়েই যাওয়া, তাই না বলো? তো সেই কারণে একটু বেশিই যেন ভালো লাগছে। কাজ করছি আর একটু এসে এসে শুধু ঘরটা দেখে যাচ্ছি। বড়বাবু স্নানে গিয়েছে, এরপরই আমরা খাওয়া দাওয়া করে নেব। ওদিকে আবার কড়াইটাকে মেজে, মানে কাঁকরোল আলুর তরকারি রান্না করেছি, তো সেটাকে ঢেলে তারপর কড়াইটাকে মেজে আবার গ্যাসে বসিয়ে দিয়ে এসেছি, গ্যাস অন করে। কারণ এখন একটুখানি পাঁপড় ভাজবো। পাঁপড়টা আগে ভাজলে নেতিয়ে যায়, তো ওই জন্য খাওয়ার আগেই ভেজে নিই, তাহলে বেশ ভালো হয়। তো চলো এখন রান্নাঘরে যাই আর পাঁপড়টা ভেজে তাড়াতাড়ি করে খেতে বসি। আর ওদিকে একটা উপন্যাস চালিয়ে নিয়েছি, সেটা শুনতে শুনতে তারপরে রান্নাটা কমপ্লিট করে তারপরে খাওয়া দাওয়া করবো। আজকে সকাল থেকে না অনেকখানি কষ্ট হয়ে গিয়েছে। আসলে যেদিন ওই বেডশিট কাচার থাকে সেই দিন দেখবে ভারী জিনিস কাচা হয় বলে না শরীরটা কেমন জানি একটু ক্লান্ত হয়ে পড়ে। তবে কিছু করার নেই, শরীর ক্লান্ত হলেও মানে এখনো পর্যন্ত অনেকখানি আমাকে যেতে হবে। মানে এই আচার করার ব্যাপারটা তো অনেকটা এনার্জির দরকার, তো সেই জন্য মনে মনে এটাই বলছি যে একদমই এনার্জি লস হয়েছে সেটা ভাবা যাবে না। আর এই যে কাঁকরোল আলুর তরকারিটা এরকমভাবে রান্না করেছি, কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানিও। সাথে পাঁপড় ভাজা রয়েছে আর একটু শসা কেটে নিয়েছি। ব্যাস, টোনাটুনি সংসারে এই দিয়ে আমাদের এনাফ হয়ে যাবে। দুপুরের খাওয়া দাওয়া সেরে হালকা একটু বিশ্রাম নিয়েই বেরিয়ে পড়েছি দুজনে বিকেলের এই মনোরম পরিবেশে। কোথায় যাচ্ছি জানো? এই যে চলে এসেছি একটু আম কিনতে। আসলে আগের দিন আচার বানানোর জন্য যেটুকু আম নিয়ে গিয়েছিলাম, এখন দেখছি যেটুকু পরিমাণে মশলাপাতি গুড় রয়েছে তাতে আরও বেশ খানিকটা আমের আচার হয়ে যায়, তাই জন্যই বাজারে আসা। তবে সব থেকে বেশি দরকার ছিল ঠাকুরের জন্য একটু ফুল নেওয়া, তো ওই কারণেই ভাবলাম ফুল আনতে তো বাজারে যাচ্ছি, তাহলে না হয় একটু আমও নিয়ে আসি। ব্যাস হয়ে গিয়েছে সব কেনাকাটি, এবার বাড়িতে যাব। চলো তাহলে এবার বাড়ি যাওয়া যাক। বাজার থেকে আর এই যে এসেই যে কটা আম আচারে লাগবে সে কটা আম আবার ধুয়ে নিয়েছি, কারণ এগুলো তো আবার ভালো করে শুকোনোর ব্যাপার আছে, তো জল ঝরিয়ে নিয়েছি ভালো করে। এইবার এই যে দুপুরবেলা যে আমগুলো ধুয়েছিলাম সেগুলো দেখছো একটা একটা করে কিভাবে জল ঝরিয়েছি। সেগুলো যদিও অনেক আগেই সব শুকিয়ে গিয়েছে, কিন্তু তাও এখন এইগুলোকে কি করবো বলো তো, এই একটা এরকম কাপড়ের সাথে ভালো করে মুছে, তাহলে ভালো করে শুকিয়ে গেল। এবার এগুলোকে এর ওপর রেখে দেবো। এই যে এতে করে কি হবে, ভালো করে পুরো একদম শুকিয়ে যাবে। এই এদিকে আবার দুধ উতাল চলে এসেছে, চায়ের দুধ বসিয়ে দিয়েছি। আর আসার সময় এই বিস্কিটটা নিয়ে এসেছি খাবো বলে, আজকে চা দিয়ে এটা খাবো। যাই হোক, তো এখন একটা একটা করে এই আম করতে হবে, সব এখানে শুকোতে হবে। হাতে নিয়ে নিয়েছি কাপড়টা, একটা একটা করে সব এখানে রেখে দিই। চা খেয়ে উঠে তারপরে এগুলো কাটবো, কেটে অফিসের কিছু কাজ রয়েছে সেটাকে কমপ্লিট করব, কারণ ওটা মোটামুটি আধ ঘন্টার মধ্যে হয়ে যাবে। সেটা কমপ্লিট করে তারপরে চলে আসবো এই দিকটা সামলাতে, কারণ আচারটা তাড়াতাড়ি করে করতে হবে। ঝড় বৃষ্টি শুরু হয়ে গেলে না, তখন আবার এই কারেন্ট চলে গেলে আচার করতে প্রবলেম হবে। ভালো করে যদি নাই দেখা যায় তাহলে করব কি করে বলো, তাই না? আর আমি বেশ অনেকটা আমেরই আচার করতে নিয়েছি, কারণ কি বলো তো, আমার বড়বাবু না আমের আচার ভীষণ পছন্দ করে। আমি যখনই আচার বানাই তখনই কম হয়ে যায়, বুঝলে? তো ওই জন্য এবার ওই কারণেই ভাবলাম কি যে যাই আর একটুখানি নিয়ে আসি। আর তাছাড়া ঠাকুরের তো ফুল আনারই ছিল, ওই জন্য ভাবলাম থাক নিয়েই আসি, তাহলে উনি একটুখানি কি বলে মানে শান্তি করে খেতে পারবে এই আর কি। যাই হোক চলো এখন তাহলে চাটা বানিয়ে ফেলি। হ্যাঁ, চা খেয়ে উঠেই চলে এসেছি আম কাটতে, কারণ এই আমটা কেটে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখে চলে যাব অফিস ঘরে। অফিসের কিছু কাজ রয়েছে সেইগুলো আগে কমপ্লিট করব। আর আবারও তো বিকেলবেলা একটুখানি আম নিয়ে এসেছি,
কারণ মনে হচ্ছে যে যা মশলাপাতি গুড় রয়েছে তাতে আরও কিছুটা আমের আচার হয়ে যায়, তো বারবার করা তো আর সম্ভব না, ওই জন্য আরেকটুখানি নিয়ে এসছি। আর এই যে আমটা দেখো খোসা সমেতই কিন্তু কাটছি, ঠিক আছে? এই খোসা সমেত আমের আচারটা আমার কাছে বেশি ভাল লাগে। আর কি তাই তো? হ্যাঁ, তাহলে হয় মানে খোসাটা এমন স্বাদের হয়ে যায় যে মানে ওটার জন্যই মনে হয় যেন মাংস রয়েছে, নাহলে আর মাংসই থাকে না। সত্যি কথা। আর খোসাটা ছাড়ালে কিন্তু শুকানোর একটা ব্যাপার থাকে, আর নাহলে একদম না জেলি জেলি টাইপের হয়ে যায়, শক্ত রাখাটা বিশাল টাফ। আর পরবর্তীকালে যখন গাছে বাজারে কোথাও আম থাকবে না, তখন কিন্তু এই খোসাটাও লাগবে অমৃত, ঠিক আছে? সেই সময় কেন, এখনই অমৃত লাগবে, এখনই অমৃত লাগবে। দেখো এই যে বোটাটা কেটে না একটা হালকা ভিজে ন্যাকড়া দিয়ে এরকম ভাবে এই যে কষ্টে এরকম ভাবে মুছে নেবে, তাহলে কি হবে, কাটার পর আর ধোয়ার প্রশ্ন উঠবে না। কোনো প্রয়োজনই নেই ধোয়ার, কারণ এই আমটা কিন্তু একটু শুকিয়ে শুকিয়ে তারপরে করতে হবে, মানে একদমই ভিজা ভিজা আম করা যাবে না। লবণ আর হলুদ মাখিয়ে রাখার ফলে আমটা কিছুটা মজে যাবে। আর আমের আচার বানানোর জন্য কিন্তু আটি হালকা একটু শক্ত হলে তাহলে ভালো হয়, মানে আটিটা যেন কাটা যায়। এই যে দেখতে পাচ্ছ সাদা অংশটা রয়েছে, এইরকম যদি হয় তাহলে আমের আচার করার জন্য পুরো পারফেক্ট। মশলাপাতি গুছিয়ে রেখেছি, চাটা বসিয়ে, বুঝলে? তারপরে আমি মশলাটা গুছিয়েছি বসে বসে। আচ্ছা, এখন তাড়াতাড়ি হয়ে যাবে বলো? আবার রাত্রিবেলা একটু চাউমিন করতে হবে। তাই তো, এখনো তোমার কাজ রয়েছে অনেক। হ্যাঁ, অনেক কাজ রয়েছে, অফিসের কাজটা কমপ্লিট করলে আমি একটুখানি রেহাই পাবো। থাক তো, তাড়াহুড়ো করার দরকার নেই, শক্ত জিনিস কাটছো তো একটু ধীরে সুস্থেই করো। আর আজকে তোমাদের এই আমের আচার যে রেসিপিটা দেখাচ্ছি, যারা যারা এখনো পর্যন্ত করোনি আমের আচার, মানে এবছর আমার মতো করে একবার করে দেখতে পারো, অল্প করে করো, আশা করি ভালো লাগবে, মন্দ লাগবে না। এই খোসাটা বলো কেমন লাগে, অমৃত না? হ্যাঁ, খুব টেস্ট লাগে, মানে ওটা যেরকম বাজে স্বাদ সেটা তখন আর বোঝাই যায় না। কিন্তু প্রথম দিন যেদিন করেছিলাম সেদিন তো আমি ভয় পাচ্ছিলাম, ভাবছিলাম কেমন লাগবে খোসাটা। হ্যাঁ, আমার বড়বাবু বলছে কি যে এই খোসা খাবো নাকি, খোসা আবার কেউ খায় নাকি, আর পরে নিজেই আবার খাচ্ছে, বুঝলি? খোসার তখন স্বাদই পাল্টে যায়, তাই না? হ্যাঁ। আমের আচারের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে, এখানে কড়াই গরম করতে দিয়েছি। এইবার তোমাদেরকে দেখাবো যে এখানে আমি কি কি মশলা দিচ্ছি। তার আগে একটু বলে নিই, এই দেখো আমটা তো কেটে নিয়েছি, ভেবেছিলাম লবণ হলুদ মাখিয়ে তারপরে অফিসের কাজটা করে আসবো, কিন্তু এখনো মিস্ত্রিতে কাজ করছে বলে আমার এখন লবণ হলুদ মাখিয়ে যাওয়ার মতো সময় নেই, কারণ ওই কাজটা করতে পারবো না, এখনো মিস্ত্রি দাদারা উপরে কাজ করছে। তো আমটা আমি ডাইরেক্টলি কিন্তু এখানে ব্যবহার করবো, ঠিক আছে? তোমরা স্টেপ বাই স্টেপ সবটা দেখো, তাহলেই বুঝে যাবে। আর এইখানে রয়েছে এই যে গুড় রয়েছে, ঠিক আছে? আর চলো এবার তাহলে দেখাই এখানে কি কি মশলা আছে। এখানে দেখো এই যে এখানে রয়েছে মেথি, মৌরি, গোটা জিরে, রয়েছে 5 ফোড়ন, অল্প একটু ধনিয়া আর শুকনো লঙ্কা, ঠিক আছে? এটা এখন আমি শুকনো খোলায় ভালো করে ভেজে নেব। এ পর্যন্ত আমার ভিডিওটির সাথে থাকার জন্য তোমাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা তোমরা আমার ভিডিও দেখতে ভালোবাসো কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তোমরা প্রত্যেকেই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, ঈশ্বরের কাছে সর্বদাই এই কামনা করি। আচ্ছা, এবার তাহলে পুরো প্রসেসটা বলি। শুকনো খোলায় সব কটা মশলা ভালো করে একটুখানি নাড়াচাড়া দিয়ে তারপরে ঠান্ডা করতে রেখে দিয়েছি। তারপরে ওটা ঠান্ডা হয়ে গেলে পরে মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নেব। তারপরে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নিয়ে তাতে শুকনো লঙ্কা, গোটা জিরে আর 5 ফোড়ন হিসেবে দিয়ে দিয়েছি। তারপরে এই ফোড়নটা যেই রেডি হয়ে গিয়েছে, প্রত্যেকটা আম ভালো করে কিছুটা সময় একটু মজিয়ে নিয়েছি, মানে নাড়াচাড়া দিয়ে ওই ভাজা ভাজা টাইপের করে নিয়েছি। তারপরে কিন্তু আমি লবণ আর হলুদ দিচ্ছি। আমি কি করি বলো তো, যখনই রান্না করি ওই সাথে সাথেই লবণ হলুদ দেই না, তাতে করে না কেমন একটা যেন হয়। আমার মাকে আসলে এটা দেখেছি, তো আমি সেটাই করি, আমার কাছে এটাই ভালো মনে হয়।
তারপরে দেখো বেশ খানিকক্ষণ সময় নিয়ে এই যে হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। একদমই কিন্তু মানে হাই ফ্লেম করা যাবে না, মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই আচারটা বানাতে হবে। আর মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আচার বানালে কিন্তু গুড় পুড়ে যাওয়ারও কোনো সম্ভাবনা থাকে না, আর আচারটা আস্তে আস্তে মজে যেহেতু, তো সেই ক্ষেত্রে খেতেও বেশি সুস্বাদু হয়। বেশ অনেকগুলো দিন যেহেতু এই প্রফেশনে ছিলাম না, মানে তোমাদেরকে ঠিক করে ভিডিও দেইনি, তো সেই জন্য এখনও পর্যন্ত প্রতিদিন আমি ভিডিও দেওয়ার সেই হাতটা সেট করে উঠতে পারিনি। মানে এটা একটা রুটিন মাফিক চলে, তো রুটিনে করলে কি তাহলে সব দিকটাই আমি ঠিকঠাক করে সামলে নিতে পারি। তো যেহেতু সেটা এখনও পর্যন্ত হয়নি, তাই তোমাদের কাছে একটাই অনুরোধ করব, তোমরা একটু আমার পাশে থেকো কেমন, কারণ এই পথটা না খুবই কঠিন। তোমরা যদি পাশে থাকো তবেই আমি আমার সেই স্বপ্নটা পূরণ করতে পারবো। আচ্ছা, এদিকে দেখো আমটা খুব ভালো করে গুড়ের সাথে মানে মিশিয়ে নিয়েছি। যখন দেখলাম যে আমটা আরও খানিকটা সিদ্ধ হয়ে গিয়েছে, সেই পর্যায়ে এসে বেশ খানিকটা মশলা দিয়ে দিয়েছি, আর অল্প একটু মশলা রেখে দিয়েছি, সেটা একদম লাস্টে দেবো। আর এবার হলো ভিনিগার দেওয়ার পালা। এই ভিনিগারটাই কিন্তু বহুদিন এই আচারটাকে ভালো রাখবে। আর যেখানে রোদ থাকে না, মানে আমার এখানে যেমন রোদে দেওয়াটা খুবই সমস্যার কারণ, রোদে দিতে গেলে সেই 3 তলার ওপরে গিয়ে ছাদে রোদে দিতে হবে, তো প্রতিদিন দেওয়া যেহেতু সম্ভব না, তো সেই কারণে যতটুকু আচার খাবো সেটুকু বাইরে রেখে বাদবাকিটা কিন্তু স্টক করে ফ্রিজেই রেখে দেবো, এতে করেও বহুদিন পর্যন্ত ভালো থাকে। তবে আজকের মতো বিদায় জানাচ্ছি, তোমাদের সবাইকে টাটা।